হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি ওমনিসিয়েন্ট একাডেমি। আজকের ক্লাসে ক্লাস 9-এ ক্লাসে দিচ্ছি। ক্লাস 9-এ চ্যাপ্টার 4 করবো আমরা। কিশোর লিখছি তো চ্যাপ্টার 4। এই চ্যাপ্টার 4টার নাম হচ্ছে জীববিদ্যা, মানে বায়োলজি। জীববিদ্যা ও মানব কল্যাণ, এটা কিন্তু তোমাদের থার্ড সেমেটিভে আছে। আর এটা থার্ড সেমেটিভ যেহেতু তোমাদের ফুল বুক এক্সাম হবে, তো এই চ্যাপ্টারটার মধ্যে একটা ছোট অংশ, বেশি বড় চ্যাপ্টার নয়, প্রায় 10-12 পাতার চ্যাপ্টার, তো সহজেই হয়ে যাবে। কিন্তু এটা একটু মুখস্থ করার চ্যাপ্টার, বেশিরভাগ বায়োলজি পুরোটাই মুখস্থ করতে হয়, বেশিরভাগ জিনিস কিন্তু বুঝতেও হয় সঙ্গে সঙ্গে। এখানে কিন্তু কম মুখস্থ কম বোঝা এরকম ব্যাপার, একটু 50-50 আছে। সো বেশি কিছু বুঝতে হয় না, তাও কিন্তু কিছু কিছু বুঝতে হয়। সো কথা ঘুরিয়ে লাভ নেই, মানে জীববিদ্যা মানব কল্যাণ চ্যাপ্টারের নাম, আর আমরা পড়বো বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, যেটা ইংলিশে বলে। তবে যদি বই খুলে ফার্স্টেই দেখতে পাবে অনাক্রম্যতা আছে। ওকে, দেখবে অনাক্রম্যতা আছে। এই অনাক্রম্যতাটা কি এবং মানুষের রোগ। এই অনাক্রম্যতা হচ্ছে মেনলি আমাদের দেহে কোনো ক্ষতিকর জীবাণু, ভাইরাস বা কোনো টক্সিক পদার্থ, মানে যেগুলো আমাদের শরীর প্রয়োজন নেই সেরকম কোনো পদার্থ প্রবেশ করলে দেহে এক বিশেষ ব্যবস্থার সাহায্যে তাদের নির্মূল করায় বা ধ্বংস করা হয়। এই বিশেষ পদ্ধতিকে ইমিউনিটি বা অনাক্রম্যতা বলা হচ্ছে। এই অনাক্রম্যতা ইংলিশ নেম কী তাহলে, যেটা তোমরা ডেইলি ব্যবহার করো, টিভিতে অ্যাডভার্টাইজমেন্টে অনেকবার শুনে রেখেছো, ইমিউনিটি। ওকে, আমার হাতের লেগে কিন্তু প্রচুর বাজে, তো এই বুঝে নিও। এই অনাক্রম্যতা এখানে বইয়ে তোমাদের সংজ্ঞা দেওয়া আছে। এই অনাক্রম্যতা কথাটা ফার্স্ট ব্যবহার কে করেছিল, তাহলে এইরকম যদি কোয়েশ্চেন দেয় তোমার লিখবে এডওয়ার্ড। এদের বিদেশিদের নাম এরকমই হয়, এডওয়ার্ড জেন্নির। ক্লাস 10-এ উঠে এরকম আরও নাম পাবে। ওকে, এডওয়ার্ড জেন্নির একে অনাক্রম্য বিদ্যার জনক বলা হয়। কী বলা হয়? জনক। ওকে, পেনে কালিটা আমি একটু ছোটো করতে হবে, একই তো থাকলো মনে হচ্ছে, একই আছে, তাই একটু ছোটো করি, বেশি ছোটো হয়ে গেল না? ঠিক আছে। ওকে, একে বলা হচ্ছে অনাক্রম্যতার জনক। তাহলে অনাক্রম্যতার কাজ কি? অনাক্রম্যতার প্রাথমিক কাজ হলো দেহজ ও বিজাতীয় বস্তু পার্থক্য নির্ণয় করা এবং ওই বিজাতীয় বস্তুর বিরুদ্ধে দেহে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। আজ এই ক্লাসটা বড় হবে, বড় মানে বেশি বড় করবো না, আধ ঘন্টার মধ্যে সাপটে দেবো। ছোটো চ্যাপ্টার আছে, মেন ইম্পর্টেন্ট টপিকসগুলো পড়িয়ে দিচ্ছি, আর তোমাদের কয়েকটা ছবিও দেখাবো, মানে যে ছবিগুলো তোমার আঁকতে হবে, পরীক্ষা আসতে পারে। মেনলি তোমরা হ্যান্ডেল লুপ প্র্যাকটিস করে রেখো, ওটা আসতে পারে মেনলি। তো আমাদের দেহে বলে দিচ্ছি তোমাদের, আমাদের দেহে কিন্তু 23 স্তরীয় পর্দা থাকে। ওকে, 23 স্তরীয় পর্দা মানে 3টে স্তর থাকে পর্দা, 23 স্তরীয় পর্দা তাকে বলে। এই 23 স্তরীয় পর্দাকে মানে 1, 2, 3 করে লেখা আছে তোমাদের বইয়ে, দেখবে ফার্স্টেই লেখা আছে, ফার্স্ট পেজে, সেগুলো পড়বে তোমরা। সংজ্ঞা হচ্ছে ইমিউনিটি। সংজ্ঞাটা, ইমিউনিটি বলতে বোঝায় রোগ সৃষ্টিকারী জীবাণু, ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা করে তোলা। এই সংজ্ঞাটা ডেফিনেশন মনে রাখবে, এগুলো কিন্তু আসে না পরীক্ষায়, সংজ্ঞা আসে না হয়তো। এরপর অ্যান্টিজেন। অ্যান্টিজেন হচ্ছে মেন জিনিস। অ্যান্টিজেন কিন্তু অনেক রকমের হয়। ওকে, ফার্স্ট লিখলাম অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনের টাইপস। ওকে, এগুলো কিন্তু নানান রকম টাইপের অ্যান্টিজেন হয়। অ্যান্টিজেন কিন্তু মেনলি 2 রকমের হয়, এক্সোজেনাস অ্যান্টিজেন আর একটা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। তো ক রকমের হয় বললাম? এক্সোজেনাস। এই এক্সোজেনাস কি আর এন্ডোজেনাসটাই বা কি? এই 2 রকম অ্যান্টিজেন হয়। এক্সোজেনাস হচ্ছে যেসব অ্যান্টিজেন প্রাণীদের বাইরে উৎপন্ন হয়, মানে বাইরে শরীর, যেটা ধরে নাও যদি মানুষ হয় কোনো, এর বাইরে উৎপন্ন হচ্ছে, বাইরে উৎপন্ন, তাই এক্সোজেনাস বলে, যেমন পরাগরেণু, দূষক পদার্থ এসব। আর এন্ডোজেনাস কাদের বলে? যেসব অ্যান্টিজেন প্রাণীদের ভিতরে তৈরি হচ্ছে, তাদের বলা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন।
এখানে কিন্তু একটা উদাহরণ চাই তোমাদের এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দেবো, যেমন ইঁদুর, বেড়াল, ভেড়া, ঘোড়া প্রভৃতি লোহিত রক্তকণিকায় তোমাদের লোহিত কণিকায় ফার্স্ট ম্যান অ্যান্টিজেন থাকে। আবার স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডে কর্ডিওলিপিন থাকে। এরকম কিন্তু তোমাদের একটা অ্যান্টিজেনের উদাহরণ চাইতে পারে, আলাদা 1 মার্কসের কোয়েশ্চেনও কিন্তু এগুলো আসতে পারে। এখানে কিন্তু পরে তোমাদের দেখবে হ্যাপটেন আছে, অ্যাডজুভ্যান্ট আছে, এগুলো কিন্তু জেনে রাখার মধ্যে পাবে তোমরা, এগুলো একটু পড়ে নিও, এগুলো কিন্তু পরীক্ষায় আসে না বলে আমি করাচ্ছি না। অ্যান্টিবডি, এবার এক সেকেন্ড হচ্ছে অ্যান্টিবডি, এখানে আমি পেজটা মুছে দিচ্ছি। অ্যান্টিবডি তোমাদের কয়েকটা অ্যান্টিবডি ছবিও দেখাবো। ওকে, সব অ্যান্টিবডি মনে রাখবে গ্লোবিওলিন টাইপের, গ্লোবিওলিন, এই গ্লোবিওলিন নামটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। সব অ্যান্টিবডি হচ্ছে এই গ্লোবিওলিন নামে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি ক রকমের হয়? IgM হয়, IgG হয় একটা। এখানে কিন্তু মাঝখানে এই জিটা ছোটো হাতের লিখবে, এই বড় জিটা বড় হাতের, এমটা বড় হাতের, এই যেটা ছোটো হাতের, এরকম লিখতে হবে। আইটা কিন্তু বড় হাতের লিখতে হবে। এবার হচ্ছে IgA, এগুলো কিন্তু নামও আছে সবার। এরপর আসছে IgD, IgE, এই 5 রকমের কিন্তু অ্যান্টিজেন হয়। ওকে, আমাদের চ্যাপ্টার এই 5 রকমের অ্যান্টিজেন আছে, আর রিয়েল লাইফে এই 5 রকমের অ্যান্টিজেনই মেন কাজ করে। ওকে, এগুলো কিন্তু এবার ছোটো বড়ো সাইজ আছে। সব থেকে বড়ো অ্যান্টিবডি কোনটা বলো তো? মানে এবার অ্যান্টিজেন ভুল করে বলে দিচ্ছি, অ্যান্টিবডি হবে। অ্যান্টিবডি সব থেকে বড়ো অ্যান্টিবডি হচ্ছে তোমাদের, সব থেকে বেশি থাকে IgG। ওখানে মাথায় রাখবে, সব থেকে বেশি কিন্তু IgG থাকে। আর এরা আকারে কিন্তু সব থেকে ক্ষুদ্রতম হয়, এদের IgGর আকারই কিন্তু সব থেকে ছোটো হয়। আর সব থেকে বড়ো অ্যান্টিবডি কোনটা তাহলে? IgM, ফার্স্টে এটা লিখেছি, এটা সব থেকে বড়ো, এটা মাথায় রাখবে, এটা সব থেকে বড়ো অ্যান্টিবডি। আর IgG সব থেকে ছোটো অ্যান্টিবডি, কিন্তু 70 থেকে 75% IgG থাকে। এবার IgGকে একটা কোয়েশ্চেন আসে তোমাদের, IgGকে ম্যাটারাল অ্যান্টিবডি কেন বলা হয়? কারণ যে মাতার অ্যান্টিবডি অমরা ভেদ করে ফিটাসের দেহে পৌঁছায় এবং তাকে রক্ষা করে। ফিটাস মানে যেটা হয়, সো বলছি না সেটা, আর এটা মুখস্থ করে নেবে। তাকে রক্ষা করে বলে একে ম্যাটারাল অ্যান্টিবডি বলা হচ্ছে। একে আদর্শ অ্যান্টিবডিও কিন্তু বলা হয়, কারণ এটা বেশি পরিমাণে থাকে এবং বেশি কাজে লাগে। এরপর আসছে IgA, এখানে কিন্তু IgA থেকে একটা কোয়েশ্চেন আছে, স্তনগ্রন্থি থেকে খরিত কোলেস্ট্রামে এই অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে। তো কোথায় এই IgA থাকে বা কোলেস্ট্রাম থেকে কী অ্যান্টিবডি খরিত হয়, এগুলো কিন্তু তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসে। ওকে, এবার IgM দিয়ে বলছিলাম তোমাদের, IgM এর রক্তে এরা পেন্টামার হিসাবে থাকে, এরা লসিকা এবং বি লিম্ফোসাইটের উপরিতলে অবস্থান করে। ওকে, এটা কিন্তু মাথায় রাখো। এবার IgD, এই IgDটা রক্তে কিন্তু খুবই কম পার্সেন্ট থাকে, 0.2% এই অ্যান্টিবডি থাকে। ওকে, এরা মনোমার হিসেবে বি লিম্ফোসাইটের উপরিতলে সংলগ্ন থাকে। আর IgE এরা আরও কম থাকে, 0.1%, এরা নগণ্য থাকে পুরো। অ্যালার্জি চলাকালীন এদের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পায়, এটা মাথায় রাখবে। এবার তোমাদের অ্যান্টিবডির ছবি দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমার কাছে ছবি আছে। ওকে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যান্টিবডির ছবি। এখানে দেখতে পাচ্ছ, এখানে IgM এর ছবি আছে, IgGর ছবি আছে, IgD, AgD সবার ছবি আছে। এই ছবিগুলো কোনো কাজের না, মেন ছবি হচ্ছে এটা হচ্ছে IgG অ্যান্টিবডির স্তরবিন্যাস। এই ছবিটা কিন্তু প্রচুর আসে পরীক্ষায়, এই ছবি একটা প্র্যাকটিস করবে, নামগুলো দেবে, নামগুলো কিসের নাম এখানে পয়েন্ট দিয়ে দেবে। ওকে, এখানে কিন্তু তোমাদের বইয়ের ছবিটা পেয়ে যাবে, এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষা আসতে পারে। যেমন তোমাদের বললাম, আরেকটা অপশানে থাকবে যেটা ভালো করে প্র্যাকটিস করবে। হৃৎপিণ্ডও তোমাদের আছে, অপশান থাকবে দুটোর মধ্যে একটা করতে হবে, তো যে কোনো একটা আঁকা ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, আমরা কোথায় ছিলাম? ওকে, এটা তো নিচে ওপর হয়ে যাচ্ছে, আমরা কোথায় ছিলাম? এতে ছিলাম। ওকে, সেটা ডিলিট করে দিচ্ছি। এবার অ্যান্টিবডির গঠন, এরা দুটি ভারী চেন বা H চেন এবং দুটি হালকা চেন বা L চেন থাকে। অ্যান্টিবডি Y আকৃতি বিশিষ্ট হয়, তোমাদের দেখালাম ছবিটা। পলিপেপটাইড শৃঙ্খল বিশেষ, অধিকাংশ অ্যান্টিবডিতে 2 জোড়া পেপটাইড চেন থাকে।
এদের মধ্যে দুটি ভারী চেন, যেটা আগে বললাম, দুটি হালকা চেন থাকে। প্রতিটি ভারী চেন 400টির বেশি অধিক অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত এবং প্রতিটি হালকা চেন 200টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। 4টি পলিপেপটাইড চেন পরস্পর ডাইসালফেট বন্ড এস বন্ড যেটাকে বলে এই বন্ড দিয়ে যুক্ত হয়ে ওয়াই আকৃতি গঠন করছে। ওকে, উভয় চেনের অন্তর্ভাগে কিন্তু পরিবর্তনশীল অঞ্চল ভি থাকে। তোমাদের আরেকবার ছবিটা দেখাই। পরিবর্তনশীল অঞ্চল বলতে কিন্তু এটা এই জায়গাটাকে বলে ভি থাকে। এবার প্রতিটি পলিপেপটাইড বন্ধনীর অবশিষ্ট অংশকে ধ্রুবক বা অপরিবর্তনশীল অংশ বলে, মানে এই অংশটাকে অপরিবর্তনশীল অংশ বলে বা ধ্রুবক বলে, এটা মাথায় রাখবে। এবার একটা পার্থক্য আছে অ্যান্টিজেন ভার্সেস অ্যান্টিবডি। অ্যান্টিজেন বনাম অ্যান্টিবডি, এই পার্থক্যটা ভালো করে পড়বে। অ্যান্টিজেন দেহের অনুপ্রবিষ্টকারী বহিরাগত বস্তু, অ্যান্টিবডি হলো অ্যান্টিজেনের উপস্থিতি উৎপন্ন অ্যান্টিজেন প্রতিরোধী বস্তু। এই কয়েকটা ফার্স্ট এখানে কিন্তু পার্থক্যের মধ্যে 3টে বা 4টে পড়ো। 2 নম্বর থাকলে 2টো পয়েন্ট লিখবে, প্রত্যেকটা 2 4টে পয়েন্ট হয়ে গেল। ওকে, পড়ে দেখো 4টি সহজ আছে। অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডি সৃষ্টি হয়, অ্যান্টিবডির প্রভাবে অ্যান্টিজেন সৃষ্টি হয় না বা ধ্বংস, এরকম কিছু পয়েন্ট লিখে দেবে। ওকে, মানে এরপর আছে ইমিউন রেসপন্স। ওকে, এখানে সংজ্ঞাটা পড়ে নেবে। ইমিউন রেসপন্সে কিন্তু অতটা কিছু নেই। এবার অনাক্রম্যতা আছে। ওকে, ইনবর্ন সহজাত অনাক্রম্যতা। সহজাত অনাক্রম্যতা আর একটা হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। সহজাত অনাক্রম্য যেসব অনাক্রম্যতা জন্মগত, যেগুলো কিছু সৃষ্টি করতে হয় না, তৈরি করতে হয় না। ওকে, এটাকে সহজাত অনাক্রম্যতা বলে। এরা স্থায়ী প্রতিরোধী ব্যবস্থা, জন্ম থেকে রোগ জীবাণুর বিরুদ্ধে এরা কার্যকরী। ওকে, সহজাত অনাক্রম্যতা থেকে তুলনামূলক কম শক্তিশালী, এরা কিন্তু কম শক্তিশালী হয়, এদের পাওয়ার কম হয়। অপরদিকে যে অর্জিত অনাক্রম্যতা দেখো, এই অনাক্রম্যতা সাধারণ রোগ জীবাণুর প্রভাবে সৃষ্টি হয়। তো তোমাদের একবার জ্বর হয়ে গেল, এই জ্বরের প্রভাবে একটা অনাক্রম্যতা সৃষ্টি হলো, পরে এবার যখন জ্বর হবে সেটা থেকে তোমাদের প্রতিরোধ করতে সাহায্য করবে। এরা কিন্তু প্রচুর শক্তিশালী হয়। ওকে, এরা প্রচুর শক্তিশালী হয়। এরা নির্দিষ্ট প্রকৃতি হয়, এদের প্রকৃতি নির্দিষ্ট। ওকে, এর প্রকৃতি নির্দিষ্ট প্রকৃতি। আর এদের প্রকৃতি অনির্দিষ্ট। এটার পার্থক্য হয়ে গেল কম শক্তিশালী, বেশি শক্তিশালী, অনির্দিষ্ট, নির্দিষ্ট। জন্ম থেকে উপস্থিত থেকে এরা দেহে অ্যান্টিজেন প্রবেশের পর সৃষ্টি হয়। ওকে, এই 3টে পার্থক্য হয়ে গেলো। এই পার্থক্যটা ভালো করে পড়বে। তারপর এখানে আছে কোষভিত্তিক অনাক্রম্যতা। এখানে কিন্তু বড় কোয়েশ্চেন মেনলি এগুলোর বইয়ে দেখবে একটা চার্ট হিসেবে দেওয়া আছে ইমিউন রেসপন্স পদ্ধতি। একদিকে কোষভিত্তিক অনাক্রম্যতা, একদিকে রসভিত্তিক অনাক্রম্যতা। এই চার্টটা পড়ে নিও। এখান থেকে কিন্তু বেশি আসে না, তাই আমি পড়ার বলছি না। বেশি আসে হচ্ছে এখানে একটা রসভিত্তিক অনাক্রম্যতার পয়েন্ট বলে দিচ্ছি আমাদের। এই প্রকার অর্জিত অনাক্রম্যতা বি লিম্ফোসাইট কোষের সক্রিয়করণের মধ্যে রক্ত, লেশিকা ইত্যাদি দেহরস বা হিউমার অ্যান্টিবডির নিঃসরণের দ্বারা গঠিত হয়। এখানে একটা পয়েন্ট আছে, এখানে কিন্তু বোঝানোর কিছু নেই, তোমরা মেনলি মুখস্থর পাঠ এগুলো। এবার আসছে টিকার ধারণা। এখানে রসভিত্তিক কোষভিত্তিক অনাক্রম্যতার দুটোই পয়েন্ট দেওয়া আছে। আমি তোমাদের একটা নোট দিয়ে দেবো, ডিসক্রিপশানে আমি তোমাদের একটা PDF দেবো। সেখানে কিন্তু রসভিত্তিক অনাক্রম্যতা আর কোষভিত্তিক অনাক্রম্য অনেকগুলো পয়েন্ট লেখা আছে, সেখান থেকে 3-4টে করে যাবে, পরীক্ষায় কিন্তু পেরে যাবে। এবার কনসেপ্ট অফ ভ্যাকসিনেশনটা কি? ওকে, ভ্যাকসিনেশন কোনো রোগ প্রতিরোধের উদ্দেশ্যে কোনো রোগ জীবাণু থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে প্রবেশ করলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায়, একে ভ্যাকসিন বলে। অনাক্রম্যতা অর্জনের জন্য দেহের মধ্যে টিকা বা ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিকে টিকাকরণ বলে। আসলে টিকাকরণতে ওর মধ্যে একটা জীবাণু থাকে, ওটা শরীরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, ওর ফলে ওই প্রবেশ করলে ওর বিরুদ্ধে প্রতিরোধ জন্মায়, প্রতিরোধ ক্ষমতা জন্মায় মানুষের শরীরের মধ্যে, একেই ভ্যাকসিন বলা হচ্ছে। এটাও কিন্তু এডওয়ার্ড জেন্নার আবিষ্কার করেছে। এটা 1786-এ আবিষ্কার হয়েছিল। প্রথম গুটি বসন্তের টিকা, মাথায় রাখবে, গুটি বসন্ত বলে একটা রোগ আছে, এই রোগের টিকা প্রথম আবিষ্কার হয়েছিল। ইনি করেছিলেন এডওয়ার্ড জেনার, ডক্টর জেনার। ওকে, ডক্টর জেনার নামটা মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসে। গুটি জেনার, এই গুটি বসন্ত মানে স্মল পক্স, ঠিক আছে, মাথায় রাখো। অনেকে হয়তো বুঝতে পারলে না।
গুড পার্সন কি আবার স্মল পক্স বলে, ইংল্যান্ডের হয়েছিল স্মল পক্স। তারপর এখানে টিকাতে ব্যবহৃত জীবাণুদের প্রকৃতি, এই পয়েন্টটা কিন্তু ভালো করে পড়বে। বইয়ে দেখবে 3 নম্বরে আছে টিকাতে ব্যবহৃত জীবাণুদের প্রকৃতি। আমি মেনলি সাঁতারের বই থেকে বলছি, তোমাদের অন্য বই থেকে কিন্তু টপিক সেম থাকে। শক্তি হ্রাসপ্রাপ্ত যে পোলিও টিকা বা জলদঙ্ক টিকা, কোভ্যাক্সিন, এগুলো মৃত জীবাণু, কলেরা ভ্যাকসিন, নাম লেখা আছে কয়েকটা, এগুলো পড়বে। এখানে নেক্সট হচ্ছে বহুল প্রচলিত টিকা, টিকার নাম আছে ডিপিটি। ওকে, কয়েকটা টিকার নাম দেওয়া আছে। ডিপিটি মানে ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস, এই টিকাটি ডিপথেরিয়া, হপিং কাফ, টিটেনাসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। এরপর আছে বিসিজি, বিসিজি আছে, এবার ওপিভি আছে, ওরাল পোলিও ভ্যাকসিন। ওকে, এবার টাইফয়েডের ভ্যাকসিন আছে। তারপর এমএমআর আছে, এমএমআর, মিয়াসলেস, মামস, রিবেলা, এগুলো কিন্তু ফুল ফর্ম ভালো করে পড়ে, বইয়ের মধ্যে দেওয়া আছে, ফুল ফর্ম ভালো করে পড়বে। ফুল ফর্ম কিন্তু আসতে পারে বা কিসের জন্য ইউজ হয়। ওকে, এখানে অত কিছু নেই, এগুলো শুধু ফুল ফর্ম পড়ে নেবে আর কাজ করে নেবে কিসের জন্য ইউজ হয়। নেক্সট পেজে টিকাকরণের গুরুত্ব আছে, টিকাকরণের গুরুত্ব ভালো করে পড়বে। এখানে তো বললাম এগুলো। বুস্টার ডোজটা পড়ে নিও। রোগ কাকে বলে আছে না, কোনো দিন দেখিনি এটা। রোগের কারণ পড়বে, রোগের কারণটা পড়ে নিও। আর নিচে দেবে একটা চার্ট দেওয়া আছে, নিচের সারণীতে পাঠ্যক্রমভুক্ত মানে আমাদের সিলেবাস যেগুলো আছে সেগুলির প্যাথোজেনের প্রকৃতি উপসর্গ দেওয়া হলো। তোমরা না খাতায় এরকমভাবে লিখে নিতে পারো, রোগ বলে হেডিং দিলে। ওকে, আমি এখানে রোগ দিলে আর একটা হচ্ছে প্যাথোজেন, আমার পেনটা অসুবিধা হচ্ছে লিখতে তাই জন্য প্যাথোজেন। আর একটা দিলে এখানে ভ্যাকসিন, কী ভ্যাকসিন ইউজ করা হয়। ওকে, ফার্স্টে ডায়েরিয়া আছে, বানানগুলো ভালো করে পড়বে, ইংলিশ লিখলে বানান কিন্তু ভালো করে লিখতে হবে। প্যাথোজেন প্রোটোজোয়া ঘটিত রোগ, প্রচুর পরিমাণে তরল যাচ্ছে, উপসর্গগত রোগ না পড়লেও চলবে। নেক্সট আছে ম্যালেরিয়া, বানান করে পড়বে। ম্যালেরিয়া এর প্যাথোজেন হচ্ছে, প্যাথোজেনের সব কটা নাম করবে, ধরো এখানে লিখবে ম্যালেরিয়া, যেমন লিখবে ম্যালেরিয়া, চার্ট বানাবে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ওকে, এরকম লিখে নিলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এবার কমা দিয়ে প্লাজমোডিয়ামের নিচে ম্যালেরি, পরীক্ষায় কিন্তু প্রচুর আসে এগুলো, মানে বলে দিল ম্যালেরিয়ার প্যাথোজেনগুলির নাম লেখো, তোমাকে সবকটা এরকম প্যাথোজেনের নাম লিখতে হবে। নিচে আছে প্লাজমোডিয়াম ফ্ল্যাসিপেরাম, তারপর প্লাজমোডিয়াম ওভেল। ওকে, এই 4টে নাম আছে মেনলি এখানে। একটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেলাম, আমি খালি ফ্ল্যাসিপেলাম বলে দিই এটাকে। এখানে প্যাথোজেনগুলো ভালো করে পড়বে, এর ভ্যাকসিন পড়বে। এবার এখানে এখানে কিছু ভ্যাকসিন এরকম লেখা নেই। আর সংক্রমণ পদ্ধতির মধ্যে দেখবে তোমরা এখানে স্ত্রী অ্যানাফিলিস মশা এই রোগ জীবাণু বহন করে, এগুলো কিন্তু কম আছে কিন্তু পড়বে। নেক্সট হচ্ছে তোমাদের ডিপথেরিয়া, করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি এর প্যাথোজেন। ডিপথেরিয়ার হচ্ছে করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি। ওকে, ইংলিশে লিখবে ভালো হবে, বাংলায় এগুলো যদি ইংলিশ নাম ইংলিশে লিখলে ভালো। কোনো কাটার তো কোনো ভয় নেই, ইংলিশে কাটবে না, কারণ বইও ইংলিশেই দেওয়া আছে, বইও বাংলাতেও দেওয়া আছে, কিন্তু ইংলিশও পড়বে, এটা কিন্তু আন্ডারস্ট্যান্ড করবে। ওকে, এটা কিন্তু বিজ্ঞানসম্মত নাম, সবকটা নাম কার্সিভে তো লিখতে হবে না তোমাদের, আন্ডারস্ট্যান্ড করবে। ফার্স্টেরটা বড় হাতে দেবে, পরেরটা বড় হাতে দেবে না, জানো তো তোমাদের ফার্স্ট চ্যাপ্টারেই ছিল কীভাবে সায়েন্টিফিক নেম লিখতে হয়। এর ভ্যাকসিনের নাম লেখা আছে ডিপিটি ভ্যাকসিন। ওকে, ডিপিটি ভ্যাকসিন ইউজ করেন। যেমন নিউমোনিয়া, ডিপ্লোকোকাস নিউমোনি, এর হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এর উপসর্গ কয়েকটা পড়ে নিও, অসুবিধা নেই। টিটেনাসে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, উপসর্গ তো আসে না, এরপর পড়বে। টিটেনাসের হচ্ছে টিটেনাস টক্সাইড ভ্যাকসিন, এই রোগের একমাত্র প্রতিষেধক। ওকে, তারপর যক্ষা টার্বিউকিউলাস, এখানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এর হচ্ছে প্যাথোজেনের নাম। তারপর বিসিজি ভ্যাকসিন, এই রোগের প্রতিষেধক। ডেঙ্গুর যেখানে লিখবে ফ্ল্যাভি ভাইরাস, কিন্তু বিজ্ঞানসম্মত নাম নয়, ফ্ল্যাভি ভাইরাস এটা কিন্তু বিজ্ঞানসম্মত নাম নয়, সো এটা নিচে লেখার দরকার নেই, মানে দাগ দেওয়ার দরকার নেই।
ফ্ল্যাভি ভাইরাস, এটা কিন্তু বিজ্ঞানসম্মত নাম কোনো দিক দিয়ে নয়। ওকে, এর হচ্ছে শুধু এডিস মতো ছিল অ্যানাফিলিস মশা, এতে কিন্তু 3 এডিস মশা দ্বারা বাহিত এই রোগটা। এবার হেপাটাইটিস এ আছে HIV, নামগুলো ইজি আছে, মনে রাখতে পারবে তোমরা। HAV, হেপাটাইটিস এ ভাইরাস। ওকে, তারপর HBV, হেপাটাইটিস বি ভাইরাস, এরকমই মনে রাখবে। তারপর আছে HCV, নেই এখানে। এবার এইডস, অ্যাকুয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। ওকে, HBV যেটা, HBV ভ্যাকসিন এই রোগের সংক্রমণ, HBV এই রোগের সংক্রমণ থেকে রক্ষা করে। এরপর আছে এডসে কি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, HIV হচ্ছে এডস থেকে রক্ষা পাওয়া যায় না, HIVর জন্যই এডস হয়। ওকে, এরপর তোমাদের HIV ভাইরাসের গঠনটা দেখাচ্ছি একবার। এটা হচ্ছে HIVর গঠন, দেখতে পাচ্ছি। ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে, এই ছবিটা কিন্তু আসে। আর এখানে হচ্ছে হেপাটাইটিস বি এর গঠন, এটা আসে না। ওকে, মাথায় রাখো এই দুটো ছবি। তারপর আমরা ফিরে যাই আমাদের ক্লাসে, আবার হয়ে গেল এটা। এবার আসছে এটা সিম্পল জিনিস, পুরো মুখস্থর পার্টটা হচ্ছে তোমাদের ধৌতকরণ, ওয়াশিং। এখানে ওয়াশিংয়ের সংজ্ঞা দেওয়া আছে, ওয়াশিংয়ের সংজ্ঞা না পড়লেও চলবে। নেক্সট পেজে চলে যাও তোমরা, মুখ ধোয়া। শুধু পয়েন্টগুলো পড়ে নাও, তোমরা নিজেরা বানিয়ে এখানে লিখতে পারবে। মুখ ধোয়া, হাত পা ধোয়া, স্নান, এসব তোমরা লিখে নেবে। ক্ষতস্থান ধৌতকরণ আছে, এটা একটু পড়ে নিও। তারপর ধৌতকরণের গুরুত্ব, মানে ধৌতকরণের গুরুত্ব পড়তে হবে না, কিছু নেই। মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। ওকে, এখানে পড়বে খাদ্য উৎপাদনে হিউম্যান ওয়েলফেয়ারটা পড়বে, ভালো করে পড়বে, এটা আসে। দই, পনির, মাখন, ঘোল, কফি, কমিশা, এগুলোতে বিভিন্ন ব্যাকটেরিয়া কাজে লাগানো হয়। মদ শিল্পে বিভিন্ন ফলের রস, খেজুরের রস ইত্যাদি গেঁজিয়ে মদ উৎপাদন করা, এগুলো ভালো করে পড়বে। ওষুধের অ্যান্টিবায়োটিক উৎপাদনে ব্যবহার করা, ভ্যাকসিন উৎপাদনে, ভিটামিন উৎপাদনে এগুলো ব্যবহার করা হয়। ওকে, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, কারণ অনেকটা টাইম কনজিউম হচ্ছে, তোমাদেরও বেকারে বেশিক্ষণ ধরে দেখতে হবে। সো এবার হচ্ছে জৈবিক নিয়ন্ত্রণে জীবাণুদের ভূমিকা, এখানে কিন্তু ভালো করে পড়বে। ব্যাসিলাস, লিখে দিচ্ছি, ব্যাসিলাস থুরিন, বইয়ের নাম লেখা আছে, আমি জাস্ট লিখছি থুরিনজিয়াসিস, এখানে স্পেস নেই কিন্তু, একসঙ্গে নাম। ব্যাসিলাস থুরিনজিয়াসিস পতঙ্গ পেস্টদের মেরে ফেলে, এখানে একটা শর্ট কোয়েশ্চেন আছে। তারপর ব্যাসিলাস প্যাপিলি, এগুলো আছে কিন্তু। প্যাপিলি ব্যাকটেরিয়া প্রয়োগ করে জাপানি বিটেল দমন করা যায়। তারপর আছে নসিমা ইত্যাদি প্রোটোজোয়া, বিভিন্ন পতঙ্গদের মেরে রোগ সৃষ্টি করে পতঙ্গ পেস্টে মেরে দেয়। পেস্ট কাদের বলে? যেসব জীব প্রত্যক্ষ পরোক্ষভাবে ফসলি উদ্ভিদ বা গৃহপালিত পশু পাখিদের ক্ষয়ক্ষতি করে মানুষদের অর্থনৈতিক ক্ষতি সাধন করে, তাদের পেস্ট বলে। যেমন মাজরা পোকা, ইঁদুর একটা পেস্ট, ব্যাকটেরিয়া একটা পেস্ট, এরকম। এবার অণুজীব সার, যে প্রক্রিয়া গোষ্ঠী অণুজীব, এগুলো সংজ্ঞাটা তোমরা পড়ে নিও ব্যাস। ওকে, মুক্তজীবী ব্যাকটেরিয়াতে নাইট্রোজেন সংবধন, এখানে ব্যাসিলাস পলিক্সিমা একটাই নাম পড়ো, উদাহরণ থেকে এগুলো আসে। এবার সায়ানোব্যাকটেরিয়া, এখানে কিন্তু তোমাদের বলবে, এবার তোমরাও হয়তো বলবে আর কিছু বললাম না ব্যাকটেরিয়ার পয়েন্টটা নিয়ে। ব্যাকটেরিয়ার পয়েন্টে কিন্তু আর কিছু নেই, এগুলো অতটা আসে না। আর একটা নিচে লাইন লেখা আছে, অসীমিগোত্রী উদ্ভিদের মূলে ফ্র্যাঙ্কিয়া থাকে, যা মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে। এই কোয়েশ্চেনটা খুব কম আসে, আমি দেখেছিলাম একটা কোয়েশ্চেন ব্যাঙ্কের কোয়েশ্চেনে, এটা আসে, খুব কম আসে। এবার সায়ানোব্যাকটেরিয়া, কৃষিক্ষেত্রে সায়ানোব্যাকটেরিয়ার চাষ করে 7.8 লাখ নাইট্রোজেন উৎপন্ন করা যেতে পারে, বুঝলে? 7.8 লাখ টন নাইট্রোজেন তৈরি করা যায়। এরপর আসছে নষ্ট, হচ্ছে এক প্রকার সায়ানোব্যাকটেরিয়া যারা নাইট্রোজেন স্থিতিকরণ হতে পারে। নষ্টকটা কিন্তু প্রচুর আসে, আমি দেখেছি। নষ্টক মাথায় রাখবো না, নষ্টক। মাইক্রোরাইজা হালকা করে পড়ে নিয়ে, বেশি পড়ার দরকার নেই। মাইক্রোরাইজা থেকে মেনলি পড়বে যেটা ভিএম এর পয়েন্টটা ভালো করে পড়বে। ভ্যাসিকুলার আরভেসকুলার মাইক্রোরাইজা, ভিএম এর উদাহরণ হচ্ছে গ্লোমাস, এটা আমাদের বইয়ে নেই মনে, গ্লোমাস এসপি। ওকে, গ্লোমাস, এটা কিন্তু ইউ, ওকে, তোমাদের বুঝতে পারবে না হয়তো, বইয়ে না থাকলে দাগিয়ে নাও, এটা কিন্তু ইউ। এই তো ভাই কী হচ্ছে বলে তো পেনটা। ওকে, এটা হচ্ছে এস, গ্লোমাস এসপি, এটা হচ্ছে ব্যায়ামের উদাহরণ। ওকে,
পিনাস মূলে মাইক্রোরাইজাল ছত্রাক, পিনাসটা ভালো করে পড়বো, পিনাসের বইয়েই আছে, দেখবে পিনাস বইয়ে আছে। ওকে, এই পিনাসটা ভালো করে পড়বে। তারপর এখানে আর কিছু নেই, প্রয়োজনীয়তা পড়ে দিও, প্রয়োজনীয়তা আসে না। আমি তোমাদের আজকের ক্লাসে মেনলি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বেশি পরীক্ষা আছে সেগুলোই বললাম, আমি ইন ডিটেলস কিছু বলিনি। এর পরের ক্লাস থেকে হয়তো ইন ডিটেলস পড়াবো, এর পরের চ্যাপ্টারটাও আছে, আমি পরের বছর থেকে ট্রাই করবো না ক্লাস 9টাকে পড়ানোর। ওকে, এখানে মেনলি ইম্পর্টেন্টগুলোই বললাম। তারপর এখানে 7টা বইয়ে কয়েকটা কোয়েশ্চেন হাতে কলমে আছে, খুব কম কোয়েশ্চেন আছে পুরোনো বইটায়, নতুন বইয়ে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আছে, সেখান থেকে কোয়েশ্চেনগুলো করে নিও। এইডসের পুরো নাম, ডেঙ্গু ভাইরাসের বাহক পতঙ্গের নাম কি, ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম কি, এরকম কিন্তু কোয়েশ্চেন আসে। অ্যান্টিবডি কত প্রকারের হয়, এগুলো 1 মার্কসের কোয়েশ্চেন আসে। 2 মার্কস যদি বলো, 2 মার্কসে কিন্তু ইমিউনিটি কাকে বলে, এগুলো কাকে বলে আছে, কিন্তু এখন নতুন টাইপের যারা কোয়েশ্চেন করে, নতুন টিচারেরা বা নতুন স্টাইলে যারা কোয়েশ্চেন করে, তারা কিন্তু কাকে বলে দেয় না, ঘুরিয়ে ঘাড়িয়ে কোয়েশ্চেন দেবে। কিন্তু কোন অ্যান্টিবডি বেশি ব্যবহৃত হয়, তারপর ন্যাচারাল অ্যান্টিবডি কেন বলা হয়, এরকম কোয়েশ্চেন কিন্তু প্রচুর আসে এখন। এক্সোজেনাস এন্ডোজেনাস অ্যান্টিবডি পার্থক্য, রসভিত্তিক কোষভিত্তিক অনাক্রম্যতা পার্থক্য, এরকম পার্থক্য কিন্তু আমরা প্রচুর পাবে। তো আজকে ক্লাস তো এখানে শেষ করছি। শেষ করার আগে কয়েকটা কথা বলে দিচ্ছি। সক্রিয় অনাক্রম্যতা, নিষ্ক্রিয় অনাক্রম্যতার পার্থক্য পড়বে। ইপোকা অনাক্রম্যতার প্রভাব সুদূর প্রসারী, মানে সক্রিয় অনাক্রম্যতার প্রভাব হচ্ছে সুদূর প্রসারী, নিষ্ক্রিয় অনাক্রম্যতার প্রভাব ক্ষণস্থায়ী, মাথায় এরকম। আমাদের রসভিত্তিক কোষভিত্তিক অনাক্রম্যতার পার্থক্য পাঠিয়ে দেবো সবাই, মানে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা ডাউনলোড করে নিয়ে শুধু, আর লিঙ্কটা ক্লিক করলে নাও হতে পারে, কপি করে গুগলে পেস্ট মারবে, তাহলেই হয়ে যাবে। অ্যান্টিজেন অ্যান্টিবডি পার্থক্য তোমাদের, তোমার একটা শর্টস নোট করা আছে আমার কাছে, সবকটা ভাইরাসের আর সবকটা রোগের পুরো নামে একটা পুরো লিস্ট করা আছে, তোমাদের ওটা পাঠিয়ে দেবো, বুঝতে সুবিধা হবে তোমাদের। যেমন আমি বললাম একটু আগে, লিস্ট করবে যেভাবে, এরকমভাবে রোগের নাম দিয়ে এরকম লিস্ট করবে, সেই লিস্টটাই আমার কাছে করা আছে, মানে এরকম লিস্ট করা নেই, শুধু এখানে নাম দেওয়া আছে, মানে এরকম জাস্ট নাম দেওয়া আছে, সো দেখে নিও। তারপর ডেঙ্গু, হ্যাঁ একটা জিনিস বলা হয়নি, ডেঙ্গু ওকে। ডেঙ্গুর মেন জিনিস হচ্ছে, ডেঙ্গুকে হাড় ভাঙা রোগ বলে। ডেঙ্গু যদি দিয়ে না কোয়েশ্চেন করে, তোমাদের যদি দিয়ে দিল হাড় ভাঙা রোগ, মানে কিন্তু যারা যে স্কুলগুলো শক্ত কোয়েশ্চেন করে, তারা প্রচুর এই কোয়েশ্চেনটা দিয়ে দেখেছি, খুব কম স্কুলে পাবো, কিন্তু হাড় ভাঙা জ্বরের জীবাণু, হাড় ভাঙা জ্বরের জীবাণুর নাম কি, এই কোয়েশ্চেনটা কিন্তু খুব কম স্কুলেই পাবে। যারা যে স্কুল শক্ত কোয়েশ্চেন করে, তাদের স্কুলেই কিন্তু এই কোয়েশ্চেনটা পাবে, হাড় ভাঙা জ্বরের জীবাণুর নাম কি। এই জ্বরটা জীবাণু মানে হচ্ছে ডেঙ্গুর জীবাণু, মানে উত্তর কী হবে, উত্তর হবে ফ্ল্যাবি ভাইরাসের নিচে কিন্তু আন্ডারলাইন দেবে না, বিজ্ঞানসম্মত নাম নয়। আর বাকি সব কটা নিচে আন্ডারলাইন দেবে, ডিপ্লোকোকাস নিউমোনি, ক্লস্ট্রিডিয়াম টেটানি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এই সব কটা নিচে কিন্তু তোমরা আন্ডারলাইন দেবে। ওকে, আরেকটা জিনিস, নষ্টক, অ্যানাবিনা প্রভৃতি, নীলাভ ও সবুজ শৈবাল। ওকে, আরেকটা জিনিস, সায়ানা ব্যাকটেরিয়া যেটা পড়লাম তোমাদের, ওটা কিন্তু বাংলায় নীলাভ সবুজ শৈবাল বলে, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, এরা পরিবেশ থেকে N2 সংগ্রহ করে, এরা অণুজীব সার হিসেবে ব্যবহার করায়, অণুজীব সার হিসেবে ব্যবহার করায়। উন্নত শ্রেণীর উদ্ভিদের মূল বা ছত্রাকের মিথজীবীয় সম্পর্ককে মাইক্রোরাইজা বলে, এটা মাথায় রাখবো। মাইক্রোরাইজা কাকে বলে তাহলে, উন্নত শ্রেণীর উদ্ভিদের মূল ও ছত্রাকের মিথজীবীয় সম্পর্ককে মাইক্রোরাইজা বলে। মিথজীবী ও পরজীবী সম্পর্ক বই আছে, পড়ে নিও, আসে না বলে বলছি না এখন। যেমন পাইনের মূলে গ্লোমাস ছত্রাকের অবস্থান, এটা উদাহরণ দিয়ে দিলে। এরপর তোমাদের একটা চার্ট পাঠাবো, সবকটা অ্যান্টিবডি অনাক্রম্যতা সারসংক্ষেপ পাঠাবো একটা, যেখানে সবকটা আইজির গঠন দেওয়া আছে, যোজ্যতা দেওয়া আছে, প্রধান কাজও লেখা আছে। ওকে, পাঠাবো। নেক্সট
নেক্সট চ্যাপ্টারে পুরো কমপ্লিট নোট করা আছে আমার কাছে, সেটা পাঠিয়ে দেবো, সেটা বললেই তোমাদের হয়ে যাবে। নেক্সট চ্যাপ্টারটা সহজে হয়ে যাবে, কিন্তু আমি এই চ্যাপ্টারটা বেশি নোট করা নেই আমার, যেগুলো করা আছে সেগুলো পাঠিয়ে দেবো। তো ক্লাসটা এখানে শেষ করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি মেন টপিক্সে বুঝিয়েছি, মেন টপিক্সে বোঝাইনি অতটা, ইন ডিটেলে কিছু বোঝাইনি, আমি জাস্ট তোমাদের বলে দিয়েছি কোনগুলো পড়তে হবে। দেখো বায়োলজি 9-এ ওরকম কিছু বোঝানোর ব্যাপার না, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, কারণ এখানে মুখস্থ ছাড়া কোনো অপশান নেই, মুখস্থ করে নেবে, এগুলো হয়ে যাবে। তারপর হচ্ছে তোমাদের মেন কোয়েশ্চেন বললাম, আর মেন কোয়েশ্চেন জানার জন্য আমাকে কমেন্ট করতে পারো, আমি কয়েকটা লিস্ট পাঠিয়ে দেবো, বা তোমাদের বইয়েই দেখবে এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো করবে, আর সব কটা কোয়েশ্চেন ডিটেলে পড়ার ট্রাই করবে, যাতে ঘুরিয়ে কোয়েশ্চেনগুলো যেন তুমি উত্তর দিতে পারো, ওরকমভাবে ট্রাই করবে পড়ার, ওরকম কোয়েশ্চেন ব্যাংক সলভ করবে, তাহলেই পেয়ে যাবে। যদি কোয়েশ্চেন ব্যাংক না থাকে, গুগল থেকে কোথাও কোয়েশ্চেন পেপার ডাউনলোড করে নিতে পারো তোমরা, যাদের ইচ্ছা আছে করতে পারো, বা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, আমার গ্রুপে নয় অন্যান্য গ্রুপ আছে, পেয়ে যাবে কোথাও না কোথাও থেকে। ওকে, যদি আমার থেকে চাও আমি খুঁজে দিয়ে দেবো তোমাদের, আমার নিজের কাছেই আছে ক্লাস 9-এর কোয়েশ্চেন ব্যাংক, আমি তোমাদের এখানে কোয়েশ্চেনের ছবি তুলে পাঠাতে পারবো। সো আজকে ক্লাসটা এখানে শেষ করছি, পরের ক্লাসে আবার দেখা হবে। ওকে, সো বাই বাই। ওকে, বাই বাই।